নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে আমির খানের 'সিতারা জামিন পার' সিনেমাটা নিয়ে। যেই সিনেমার ভালো দিক এবং খারাপ দিক, আমার এই সিনেমাটা নিয়ে কি বিচার, কি দৃষ্টিভঙ্গি সেই বিষয়টা ভিডিওতে যেরকম বলব এবং অ্যাজ এ অডিয়েন্স হিসেবে এই সিনেমাটা আমার কিরকম লেগেছে সেই বিষয়টাই বলব। ওকে? তা ভিডিওটা একটু বড় হতে পারে এবং আমার দেরি করে ভিডিওটা আসছে তার কারণ হচ্ছে আমার একজন ফ্যামিলি মেম্বার মারা গেছে, যার দরুন আমি ওখানে ব্যস্ত ছিলাম। তা সেই বিষয়টা একটু ক্ষমা চোখে একটু দেখবেন। তা আমি এখানে কিন্তু মানে আমির খানের প্রিভিয়াস সিনেমা যেটা হচ্ছে 'তারে জামিন পারের' কোনো উদ্ধৃতি বা কোনো রকম কথা কিন্তু এখানে টানবো না। কেননা ওটা একটা আলাদা ধরনের কাজ এবং এটা আলাদা ধরনের কাজ এবং আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে এটা 'চ্যাম্পিয়ন্স' বলে একটি স্প্যানিশ ফিল্ম, যদি ভুল না করে থাকি নামটা, সেইটারই কিন্তু অ্যাডাপ্টেশন বা ফ্রেম টু ফ্রেম রিমেক। ফার্স্ট অফ অল আমার কিন্তু সেই সিনেমাটা দেখা নেই। আমি আমার যারা নিকট কলিগ আছে, মানে যারা আমরা রিভিউ করি তাদের কাছ থেকেই কিন্তু আমি জানতে পারি। তা আমি যদি এক লাইনে বলি, এটা একটা হোলসাম, একটা সুন্দর, একটা ফিল গুড সিনেমা হয়েছে আমার দৃষ্টিভঙ্গির দিক থেকে। ওকে? অ্যাজ এ অডিয়েন্স হিসাবে যদি আমি আপনাদের সামনে বলি যে এই সিনেমাটা দেখবার সময় আপনাদের এক্সপেরিয়েন্স কীরকম হবে, তা অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আমার কিন্তু সিনেমাটা কিন্তু থ্রু আউট খুব ভালো লেগেছে। এই যে যারা ডিসেবল চাইল্ড আছে, মানে যাদেরকে সমাজে এক প্রকার নিচু চোখে দেখা হয় বা যাদের মনে করা হয় যে এরা কি জীবনে কিছুই করতে পারবে? এদের তো করার কোনো ক্ষমতা নেই। কিন্তু ওই যে সিনেমাটার নিচে একটা কথা ছিল, প্রত্যেকটা মানুষের নরমালটা কিন্তু তার একেকজনের কাছে একেক রকম। ওকে? তা এই মেসেজটা এত সুন্দরভাবে পরিচালক এখানে ডেলিভার করেছেন। আর এখানে এই যে পারফর্মাররা, মানে যে এই যে ডিসেবল চাইল্ড বা স্পেশাল চাইল্ড, আমি যাদেরকে বলি, ডিসেবল বলাটা উচিত হবে না। কেননা ডিসেবিলিটি বিষয়টাকে এখানে আমি বাদই দিচ্ছি। এই যে স্পেশাল চাইল্ড যারা এখানে কাজ করেছে, আপনি যখন কাজটা দেখতে বসবেন, এদের দিয়ে কাজ করানো, এটা কিন্তু নট আ জোক। কতটা টাফ এবং কঠিন এবং কতটা চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট। যেহেতু এরকম একটা স্পোর্টস, তারপরে হচ্ছে এরকম একটা কাইন্ড অফ ড্রামা সিনেমা, তার মধ্যে কিন্তু একটা ইমোশন থাকাটা কিন্তু খুব দরকার এবং এই সিনেমাটা কিন্তু সেই ইমোশনটা দিতে পারছে। যখন সেই ইমোশনটা আপনারা কোথা থেকে পাবেন? এই যে বাচ্চাগুলো, তারা যে অ্যাক্টিভিটিগুলো করবে, তাদের মুখ থেকে যে সমস্ত কথাবার্তাগুলো শুনতে পারবেন, তারা যেই ধরনের মজা, ইয়ার্কি এই জিনিসগুলো করবে, আপনারা যখন দেখবেন যে এই প্রত্যেকটা চাইল্ড যারা আছে, প্রত্যেকটা চাইল্ডের কিছু না কিছু বিশেষত্ব আছে। তারা কি, কি পছন্দ করে, ওকে? এবং এই জিনিসটা দেখবার পর আপনি যখন মনে করবেন যে এই মানুষগুলোর মধ্যে এতটা ক্ষমতা আছে, এত কিছু তারা পারে এবং থ্রু আউট সিনেমা তারা যেভাবে সিনেমাটাকে জমিয়ে রেখেছে, সেটা জাস্ট দেখবার মতো। আমি দেখে না মানে মুগ্ধ হয়ে গেছি। এই যে বলে যে সমাজে এই সমস্ত মানুষরা কিছু করতে পারবে না। কিন্তু আপনি যখন দেখবেন, আপনার দেখে না ভেতরে একটা আলাদা শান্তি কাজ করবে। যে কি কাজ করেছে এরা। মানে এদেরকে দিয়ে কিভাবে কাজ বের করে আনতে পেরেছে। ওকে? ছোট করে যদি গল্পটা বলি, আমির খান হচ্ছে একজন বাস্কেটবল কোচ। তা তিনি তার উপরের যে কোচ আছে, যে সিনিয়র মোস্ট কোচ, তাকে একটা বিষয়ে তার গায়ে হাত তুলে ফেলেন। এরপর তার শাস্তি হয়। শাস্তি কি হয়? এই ৩ মাস এই যে স্পেশাল চাইল্ড আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে। ওকে? এটা হচ্ছে তার শাস্তি। তা এরপর কি হবে? দেখুন এই সিনেমার আন্ডার লেয়ারে আরেকটাও কিন্তু গল্প বা মেসেজ কিন্তু দেওয়া হয়েছে যে আমির খানের কিন্তু বিয়ে হয়ে গেছে এবং আমির খানের এই যে বায়োলজিক্যাল ফাদার সে হতে চায় না বা তার কোনো রকম ইচ্ছা নেই। কিন্তু ওই একটা জিনিস তার মাথার মধ্যে স্টাক করে আছে যে কেন সে হতে চায় না। ঠিক আছে? এই মেসেজটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে? আন্ডার লেয়ারে। তা এই জায়গাটার মধ্যে কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। এবং এখানে যদি থ্রু আউট যদি দেখি বাচ্চাদের পারফরম্যান্স, সেটা কিন্তু আমার প্রচণ্ড মন জয় করেছে এবং এখানে যে মুহূর্তগুলো কিছু, কিছু এসেছে, সেই মুহূর্তগুলো মানে দেখবার মতো। এখানে একটা মুহূর্ত আছে দেখবেন, একটা বাথটবের ভেতরে একটা ইঁদুর, ওকে? সে, যদিও বা সেটা সিজিআই এর কাজ, একটা ইঁদুর পড়ে যাচ্ছে, ওকে? এবার ওই ছেলে মেয়েগুলোর মধ্যে একটা ছেলে আছে, সে পশু প্রাণী খুব ভালোবাসে কিন্তু সে স্নান করতে চায় না। তখন ওরা ওকে মোটিভেট করে যে তুই বাঁচা ওকে। ওই সিনটা যেরকমভাবে করেছে, ওই সিনটা দেখে না আপনাদের এত মজা লাগবে, ভেতর থেকে এত আনন্দ পাবেন ওই সিনটা দেখে। এরকম আরও ২-১ টা সিন আছে, আমি সেগুলো বলছি না। বলে দিলে তো স্পয়লার হয়ে যাবে। এবার যদি চলে আসি আমির খানের পারফরম্যান্স। আমির খানের পারফরম্যান্স কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। আমি বলব না যে আমির খান খুব দুর্দান্ত কিছু একটা করেছে। ওকে? এটা কিন্তু আমার বলতেই হতো। কেননা এটাতে আমি সত্যি মানে বলে উঠতে, কেননা আমির খানকে দেখেই মনে হচ্ছে একটুখানি ক্লান্ত, একটু ক্লামজি লাগছে আমির খানকে এবং যেরকমভাবে তিনি ডায়ালগ ডেলিভারি করছেন এবং আমির খান দেখবেন যখন কমেডি পোরশন যেই জায়গাগুলো আসছে, কমেডির জায়গাগুলো না একটু আমির খানের লাউড হচ্ছে এবং আমির খান কিন্তু সেই কমেডি পোরশনটা ঠিকঠাক মতো করতে পারছে না। কেননা আমির খান সেই ধরনের অ্যাক্টর না। মানে এতদিন ধরে মানে আমির খানের তো বহু সিনেমা দেখেছি এবং ইমোশনাল সিনগুলো যখন আসছে, মনে হচ্ছে যেন সেই আমিরকে যেন আমরা পাচ্ছি না।
ঠিক আছে? আমি যেরকমভাবে আমির খানকে পেয়েছি অন্যান্য অনেক সিনেমায়, ঠিক আছে? সেরকমভাবে কিন্তু আমির খানকে এখানে আমরা পাইনি। কিন্তু ওই যে যেহেতু স্ক্রিপ্টের চয়েস অনুযায়ী আমির খানকে এখানে পারফর্ম করতে হবে, সুতরাং সে কিন্তু ভালোভাবেই এখানে পারফর্ম করার চেষ্টা করেছেন, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু ওই যে আমির খানের মধ্যে যেই ব্যাপারটা আছে, যেটা দেখে যে চোখের কোণে একটা জল আসবে, একটা দেখে কাজ করবে যে হ্যাঁ, ওকে। তা আস্তে, আস্তে এই মানুষটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই ছেলেমেয়েগুলোর প্রতি তার ভালোবাসা ধীরে, ধীরে বাড়ছে। তার জীবনকে দেখার চিন্তা, চারপাশের মানুষকে দেখার চিন্তা। কেননা সে খুবই একটা স্বার্থপর মানুষ। সে নিজের ছাড়া কিচ্ছু বোঝে না। ইভেন তার যে বিয়ে হয়ে গেছে জেনেলিয়া ডিসুজা, তার হচ্ছে স্ত্রী। স্ত্রীর দিকটাও ঠিকঠাক মতো দেখে না। কেন স্ত্রীর সাথে একটা ছাড়াছাড়িরও কিন্তু অ্যাঙ্গেল এখানে দেখানো হয়েছে। ওকে। এখানে আমির খানের যে মা, ঠিক আছে? মা তাকে তার ডিসেবিলিটি নিয়ে সবসময় তাকে খোঁটা দেয় এবং সেটা মা ছেলের মধ্যে একটা নোকঝোঁকের বিষয়। কেননা আমির খান যেহেতু এখানে হাইটে শর্ট এইটা। মা তাকে বলে যে, "আমিও তো তোর নানা রকম সময়ে তোর পাশে থেকেছি। তোরও একটা দায়িত্ব" কেননা আপনার ট্রেলারটা দেখেছেন যে তোরও একটা দায়িত্ব বা কর্তব্য যে জীবনের কিছু না কিছু সময় যখন আসে, কিছু মানুষের দায়িত্ব কিন্তু নিতে লাগে। দায়িত্ব নেওয়াটা শেখ। মানে সে একদমই দায়িত্ব নিতে চায় না। ওকে? এই মানুষটা চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলো এবং এখানে যেভাবে কমেডিগুলো এসেছে, এখানে যেভাবে কিছু, কিছু মোটিভেশনাল কথাবার্তা এবং এখানে যে একজন পাঞ্জাবি ভদ্রলোক আছে, তার যেখানে এখানে চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে? এখানে যে সমস্ত আদার আর্টিস্টরা কাজ করেছে, তাদের প্রত্যেকের ওভারঅল পারফরম্যান্স কিন্তু আমার থ্রু আউট সিনেমায় খুব ভালো লেগেছে। এবার যদি চলে আসি যে এই সিনেমার মিউজিক, দেখুন এই সমস্ত সিনেমার ক্ষেত্রে মিউজিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিনেমার মিউজিক কিন্তু আমার খুব একটা আহামরি কিছু লাগেনি। ওকে? কেননা আমির খানের সিনেমার মিউজিক কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে? মিউজিকগুলো এমন না যে খুব মনে রাখার মতো বা ডে বাই ডে বা অনেক বছর পর যে এই সিনেমাগুলো বা এই সিনেমার গানগুলো আমাদের মনে থাকবে, এটা কিন্তু সেরকম ধরনের গান হয়নি। ব্যাকগ্রাউন্ড স্কোর যদি বলি, ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু খুব একটা কিন্তু আমার ভালো লাগেনি। ওকে? এখানে যে খেলার দৃশ্যগুলো যেভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? এবার অনেকে হয়তো বলতে পারেন যে খেলার দৃশ্যের মধ্যে কিছুটা একটা ইনোভেটিভ কোনো কিছু দেখাতে পারতো বা খেলার দৃশ্যগুলো বা যেভাবে এই শটগুলো নেওয়া হয়েছে একদম ওয়াইড অ্যাঙ্গেলে শট নেওয়া হয়েছে একটু আলাদা করতে পারতো। দেখুন এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে যে সমস্ত শিল্পীরা কাজ করছে মানে যে সমস্ত চাইল্ড আর্টিস্টরা, তারা কিন্তু চ্যালেঞ্জিং। তারা একটা চ্যালেঞ্জের সম্মুখীন মানে জীবনের সাথে তারা কিন্তু অলরেডি লড়ছে। তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা একটা ক্যামেরার সামনে এসে কোনো কিছু একটা অ্যাক্টিভিটি করা, অ্যাক্টিং করা, মানে তারা দৈনন্দিন জীবনে যেই কাজগুলো করে থাকে তাদেরকে দিয়েই কিন্তু সেরকমভাবেই কিন্তু জিনিসটা করানো হয়েছে মজার ছলে। ওকে? নিশ্চয়ই এরমভাবেই তো করানো হয়েছে। সুতরাং তাদেরকে দিয়ে বেশি কাজ করানো এই জিনিসটা না প্রচণ্ড ডিফিকাল্ট। আমি ১ম এই সেটা বললাম যে খুব চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট যে এই সমস্ত ডিসেবল চাইল্ডদের দিয়ে, এই যে স্পেশাল চাইল্ডদের দিয়ে কাজ করানো এবং তারা কিন্তু সিনেমার কিন্তু রসদ। তারা এই জিনিসটা খুব সুন্দরভাবে পুল অফ করেছে। তাদের প্রত্যেকটা ক্যারেক্টার এখানে গোলু বলি, এখানে অন্যান্য যে সমস্ত ক্যারেক্টার আমার নাম এখন মনে পড়ছে না, রাজু বলি, এর প্রচুর ক্যারেক্টার আছে। প্রত্যেকের পারফরম্যান্স আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই সিনেমার থ্রু আউট যেরকম আপনাকে মজা দেবে, আপনি মজা পাবেন, এই সিনেমার যেরকম কমেডি আসবে, যেরকম এক একটা মুহূর্ত আসবে, সেইগুলো কিন্তু আপনার ভেতরে কিন্তু একটা ভালো লাগা কাজ করবে। আমি বলব না যে এই সিনেমাটা যেহেতু আমার আসল কাজটা দেখা নেই যেহেতু, যদি মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ হিসেবে দেখি, আমি যদি মনে করি যে এটা একদম ইন্ডিপেন্ডেন্ট কাজ, সেই হিসাবে আপনি যদি অ্যাজ এ আ জেনারেল অডিয়েন্স হিসেবে আমি বিচার করি যে ঠিকঠাক একটা ভালো কাজ হয়েছে যেটা আপনার দেখে ভাল লাগবে, ফ্যামিলি ফ্রেন্ডলি, খুব ভালো একটা কাজ হয়েছে। ওকে। যদি আমি এই রিভিউয়ার হিসেবে বিচার করি যেই বিষয়পত্রগুলো বা যে পয়েন্টগুলো আপনাদের সামনে রাখলাম, এই বিষয়গুলো কিন্তু আমার খামতি মনে হয়েছে। ওকে। তা এই হলো আমার মতামত 'সিতারে জামিন পার' নিয়ে। তা দেখুন অন্যান্য সিনেমা আমরা যেরকম খাজার টাইপের সিনেমা দেখে থাকি, এর 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 আগে তো এসেছিল 'হাউসফুল 5' হ্যানা-ত্যানা কত কিছু আসলো। মানে যেগুলো এত টাকা খরচা করে এরকম একটা ডিজাস্টার বানায়। আমি যদি এখানে শুধুমাত্র একটা প্রসঙ্গ তুলে আনবো সেটা হচ্ছে 'তারে জামিন পার'কেই নিয়ে। যে 'তারে জামিন পার'কে যদি আমি ১০ এর মধ্যে যদি ৯, ৯.৫ দিই তাহলে আমি 'সিতারে জামিন পার'কে আমি ১০ এ ৬.৫ থেকে ৭ দেবো। ওকে? তা এই হলো আমার মতামত। তা বেশি দেরি করবেন না। দেখে আসুন। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগবে। দেখে আসার পর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।